যুক্তরাষ্ট্রে দুর্নীতির ফেরে আদানি $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগ। দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে বলছেন রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচনমুখী হবার আহ্বান। বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনা সরকারের সংসদ সদস্যরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ আদানি গ্রুপের 7 শীর্ষ কর্মকর্তা। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান, ভারতীয় কর্মকর্তাদের $26.50 কোটি ঘুষ দিয়ে বড় মাপের সৌর প্রকল্পের কাজ হাতিয়ে নেন অভিযুক্তরা। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে অন্তত $300 কোটি ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় একজন বিচারক গৌতম আদানি সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অভিযোগ দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। 32 গিগাওয়াট সোলার পাওয়ার পোর্টফোলিও। ভারতে সৌরবিদ্যুতের এসব বৃহৎ প্রকল্পের নেপথ্যে রয়েছে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রুপ। তবে এই প্রকল্প হাতিয়ে নেওয়ার জন্য অবৈধ পথের আশ্রয় নেন আদানি গ্রুপের মালিক ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন গৌতম আদানি ও তার কোম্পানির 6 কর্মকর্তা। নিউ ইয়র্কের আদালত তাদের ঘুষ কেলেঙ্কারি ও প্রতারণার দায়ে অভিযুক্ত করেছে। প্রসিকিউটর জানান, সৌরবিদ্যুৎ প্রকল্পের কন্ট্রাক্ট পেতে 2020 সাল থেকে 2024 সালের মধ্যে ভারতীয় কর্মকর্তাদের $26.50 কোটি ঘুষ দেয় অভিযুক্ত 7 জন। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে মিথ্যা তথ্য দেয়। 20 বছর মেয়াদী ওই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে অন্তত $200 কোটি লাভ করার কথা আদানি গ্রুপের। আদালত জানায়, ওই গ্রুপের আরেক নির্বাহী কর্মকর্তা ভিনেত জৈন জালিয়াতির মাধ্যমে অন্তত $300 কোটি ঋণ নেয়। বাকি আসামিরা হলেন রঞ্জিত গুপ্তা, রূপেশ আগারওয়াল, সিরিল ক্যাবনেস ও গৌতম আদানির ভাতিজা সাগর আদানি। এর মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে সাগর আদানির ঘুষ লেনদেনের প্রমাণ পায় তদন্তকারীরা। এ ঘটনায় নিউ ইয়র্কের আদালতের একজন বিচারক এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা বৈদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে হস্তান্তর করা হচ্ছে। বিশ্বের 18তম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে এর আগেও অর্থ পাচার সহ নানা অভিযোগ উঠে। গেল বছরের জানুয়ারিতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে অফশোর ট্যাক্স হ্যাভেন ব্যবহারের অভিযোগ আনে। এ ঘটনায় আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও অভিযোগ দায়ের করেছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা বিচার বিলম্বিত হবে কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে তিনি বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। জনগণের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনের যৌক্তিক সময় স্পষ্ট করা জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে। তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা সংস্কার দরকার সেটুকুই করা বাঞ্ছনীয় বলছেন তারা।
আর আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। দুদফায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হয়েছে সেই একই চাওয়া ছিল নেতাদেরও। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। তাই এখন আগামী নির্বাচন কখন কিভাবে হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ চায় রাজনীতির মাঠে থাকা জামায়াত ইসলামী ও বাসদ। আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে টোটালি ভেঙে দিয়েছে। পুলিশ এবং জনপ্রশাসনের লোকদেরকে অনেকটা কিনে নিয়ে মানুষ তো এখন ভোট নিয়ে উৎগ্রীব। সেক্ষেত্রে যদি একটা আউটলাইন থাকে, গাইডলাইন থাকে যে আমরা এতদিনের সংস্কারটা শেষ করব আর এই সময়ে যেই আমরা নির্বাচন করব, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। জবাবদিহিতা থাকলে কিন্তু স্বচ্ছতাটা আসবেই। একটা নির্বাচিত সরকার সে যদি ভুল করে জনগণ তার জবাবদিহি চাইতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি কে চাইবে? সে কারণে আমার মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত নয়। নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার এই সরকারের মূল চ্যালেঞ্জ। তাই সংস্কার ইস্যুতে তাদের ফ্যাসিস্ট আচরণ যেন প্রকাশ না পায়। সংস্কার এবং নির্বাচন দুটো পরস্পরের পরিপূরক হওয়া উচিত, একটাকে আরেকটার প্রতিপক্ষ বানিয়ে দেওয়া উচিত নয়। এই সরকার একটা আনডেমোক্রেটিক সরকার থেকে একটা ডেমোক্রেটিক সরকারে যাওয়ার পথ উন্মুক্ত করে দেবে, ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে উন্মুক্ত করে দেবেন। ফলে তার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার দরকার সেটুকু করবেন। সংস্কারটাও দরকার আছে এবং সংস্কারের জন্য যে সময় দরকার, যেটুকু যৌক্তিক সময় দরকার, এটা ওনারা পাওয়া উচিত। নীতি নির্ধারকদের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা। জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্যরা। এখন গাড়িগুলো নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গত হাসিনা সরকারের শেষ সময়ে শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল এইসব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। 3 থেকে 4 হাজার সিসির এইসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, প্রাডো, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। আমদানি করা এইসব গাড়ির বাজার মূল্য প্রায় 288 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় গাড়িগুলো আমদানি করেন সাবেক এমপি তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নাওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি, গাইবান্ধার শাহ সরওয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SK ইকরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। এদিকে চট্টগ্রাম বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা এইসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নিতে আমদানিকারক 24 সাবেক সংসদ সদস্যকে চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ, কিন্তু আমদানিকারকদের কোনো জবাব পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী 15 দিনের সময় নির্ধারণ করে এবার দ্বিতীয় দফা চিঠি দিচ্ছে কাস্টমস। এখন পর্যন্ত চিঠির জবাব আসে নাই, তো এটা ইউজুয়ালি আমরা 2টা নোটিশ দিই। প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। সংসদ সদস্য পদ না থাকায় শুল্ক আইন অনুযায়ী আমদানি করা এইসব গাড়ি ছাড়িয়ে নিতে হলে 850% হারে শুল্ক পরিশোধ করতে হবে আমদানিকারকদের। এতে প্রতিটি গাড়ির দাম পড়বে 10 থেকে 12 কোটি টাকা। দ্বিতীয় চিঠির জবাব পাওয়া না গেলে গাড়িগুলো নিলামে তোলা হবে। 24টা গাড়ি এমনও হতে পারে কোনো গাড়ির জন্য আপনি ট্যাক্স পাওয়া যাবে 5 কোটি টাকা, আবার কোনো গাড়ির জন্য হচ্ছে 10 কোটি টাকা। তো এটা আসলে এক একটা গাড়ির ডিউটি ট্যাক্স তো ভিন্ন ভিন্ন হয়। চলতি বছরের 14 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের কার শেড এবং মাল্টিপল শেডে গাড়িগুলো রাখা হয়। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গত হাসিনা সরকারের 15 বছরে এমপিরা গাড়ি আমদানিতে 5147 কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি, যখন ফিরছি তখন যা থাকছে।
নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন শেষ হতে চললেও চূড়ান্ত হয়নি ক্ষতিপূরণ তহবিলের খসড়া। নির্বাচিত হয়নি তহবিলের আকার এবং কোন দেশ কত অর্থ দেবে সে বিষয়ে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এখনও চলছে দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারতের মতো শীর্ষ দূষণকারী দেশগুলোর অনুপস্থিতি ও অনীহার কারণে তহবিল ও গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে না। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। তীব্র তাপদাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হুমকির মুখে লাখ লাখ মানুষের জীবন জীবিকা। জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবের শিকার দক্ষিণের অধিকাংশ দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের কৃষক জাকির শাহীন তুলে ধরেন ক্ষয়ক্ষতির সেসব কথা। এবছরে আমাদের পূর্ব দক্ষিণ অঞ্চলে যে বন্যাটা হলো, এটা এখানে গত ৩০ বছর ৪০ বছরে এখানে বন্যার কোনো ইতিহাস নাই। সেক্ষেত্রে এখানকার কৃষকরা মোটেও প্রস্তুত ছিল না। এ অবস্থায় ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ পাওয়ার কথা তার ধারে কাছেও পাচ্ছে না বাংলাদেশ। এবারের সম্মেলনে শেষ পর্যন্ত ক্ষতিপূরণের নতুন তহবিল গঠন হবে কিনা তাও অনিশ্চিত। সম্মেলন শেষের পথে থাকলেও এখনও তহবিলের খসড়া চূড়ান্ত হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়ন ও তার পদ্ধতি নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দড়ি টানাটানি এখনও চলছে। ২০০৯ সালে কোপেনহেগেনের সম্মেলন থেকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে $1 বিলিয়ন দিতে রাজি হয় উন্নত দেশগুলো। তবে এক যুগ পর এসে এই তহবিল অন্তত $1 ট্রিলিয়ন হওয়া প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। The broken promise, and this year we're basically heading in that same direction. যদিও সম্মেলনে $900, $600 ও $440 বিলিয়ন তহবিলের এই ৩ ধরনের আকার নিয়ে আলোচনা চলছে। এখনও নির্ধারিত হয়নি কোন দেশ কত এবং কোন পদ্ধতিতে অর্থ দেবে। ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে, সুনির্দিষ্ট কাঠামো ছাড়া অর্থ দিতে রাজি নয় তারা। It's the start of a long week of negotiations, and these things, as we all know, are never easy. But we do have a job to do, so let's get it done. বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে দূষণকারী দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের অনুপস্থিতির পাশাপাশি অনীহার কারণে তহবিল নির্ধারিত হচ্ছে না। এছাড়া ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট G20 সম্মেলন থেকেও তহবিল নিয়ে ইতিবাচক ইঙ্গিত না আসায় অর্থায়নে জট কাটছে না। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে দুর্নীতির ফেরে আদানি $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগ। দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে বলছেন রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচনমুখী হবার আহ্বান। বিলাসবহুল ২৪টি গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনা সরকারের সংসদ সদস্যরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ। ২১-এর সাথেই থাকুন।